মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। গোলাপটা দেখে এলেন, কেমন দেখলেন? আপনার কথাই ঠিক, এক রাতের মধ্যেই কালো হয়ে গেছে অন্য পাপড়িগুলো, আর সামান্য কিছু অংশই বাকি। আজ রাতের মধ্যে বাকিটুকুও কালো হয়ে যাবে। কাল ভোরে আপনি গোলাপটা নিয়ে রওনা হয়ে যেতে পারবেন। বসরার কালা গোলাপ, আগ্রার কালা গোলাপ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প গোলাপ ফোটার পর অবলম্বনে কালো গোলাপ। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে যাদবপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ 2005 নাগাদ আনন্দমেলা পত্রিকায় কৃষ্ণ লামার গুম্ফা উপন্যাসের মাধ্যমে। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকাতেই নিয়মিত লেখক। গোলাপ ফোটার পর প্রথম প্রকাশিত হয় বর্তমান গোষ্ঠীর সুখী গৃহকোণ পত্রিকায় 2020 সালের 1 নভেম্বর সংখ্যায়। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে কালো গোলাপ। নির্জন রাস্তাতে চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে ছুটছিল টাঙ্গাটা। রাস্তার একপাশে ঝোপঝাড়ের আড়াল থেকে মাঝে মাঝে নদী তট দেখতে পাচ্ছে সায়ক। দ্বীপ্রহরের শূন্য নদী তট, সুরকি বিছানো পথের অন্যদিকে কখনো বা চোখে পড়ছে প্রাচীন মোগল আমলের চিহ্ন। গম্বুজ আকৃতির ছাদওয়ালা পরিত্যক্ত জীর্ণ স্থাপত্য, দেওয়াল বা স্তম্ভর ভগ্নাবশেষ। সায়কের ট্রেনটা 6 ঘন্টা লেট ছিল। আগ্রাতে নামতে তাই সকালের বদলে দুপুর হয়ে গেল। সায়ক যেখানে যাচ্ছে সে জায়গা শহরের বাইরে বলে অন্য কোনো যানবাহন সেখানে যায় না, একমাত্র ঘোড়ার গাড়ি বা টাঙ্গা ছাড়া। তাই টাঙ্গাতেই যাচ্ছে সায়ক। মে মাস, দুপুরবেলাতে বেশ গরম পড়লেও এই নির্জন যাত্রাপথটা তার মন্দ লাগছে না। দুপুরের নিস্তরঙ্গতা ভঙ্গ করে কোনো একটা পাখির কর্কশ চিৎকার ভেসে এলো রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়াল থেকে। ময়ূরের ডাক। আর একটু পরেই টাঙ্গাওয়ালা আকাশের একদিকে সায়কের দৃষ্টি আকর্ষণ করে বলল, সাহেব, ও দেখিয়ে তাজমহল। বৃদ্ধ দৃষ্টি অনুসরণ করে সায়ক তাকিয়ে দেখল বেশ অনেকটা দূরে আকাশের বুকে উজ্জ্বল সূর্যকিরণে জেগে আছে তাজের গম্বুজ আকৃতির শীর্ষদেশ। সায়ক কিন্তু তাজমহল দেখার জন্য আগ্রাতে আসেনি, তবে মনে মনে ভেবে রেখেছে সময় সুযোগ হলে অবশ্যই সে একবার দেখার চেষ্টা করবে ওই বিখ্যাত স্মৃতিসৌধ। কিন্তু আগে তাকে দেখতে হবে যে জিনিসের সন্ধানে সে কলকাতা থেকে আগ্রা ছুটে এসেছে তার খোঁজ সত্যি মেলে কিনা। একটা অদ্ভুত জিনিসের সন্ধানে সায়ক এখানে এসেছে। সে এসেছে কালো গোলাপের খোঁজে। আর এই খোঁজের পিছনে একটা কারণ আছে। সায়ক কলকাতাতে একটা সাপ্লায়ার্স কোম্পানিতে চাকরি করে, যে কোম্পানির কাজ হলো যাকে বলে ফ্রম সেফটি পিন টু এলিফ্যান্ট সবই সাপ্লাই দেওয়া। বিশেষত ধনী কাস্টমার বা গ্রাহকদের সঙ্গেই কারবার করে সায়কের কোম্পানি। তেমনই এক ধনী কাস্টমার, চলচ্চিত্র জগতের এক বিখ্যাত অভিনেতা, তার বান্ধবীকে দুষ্প্রাপ্য কালো গোলাপ উপহার দেওয়ার ইচ্ছেতে তা জোগাড় করে দেওয়ার অনুরোধ জানিয়েছে সায়কদের কোম্পানিকে। ওই গোলাপের দাম যদি লাখ টাকারও বেশি হয় তা দিতেও আপত্তি নেই সেই নায়কের। শর্ত শুধু একটাই, জিনিসটা আসল অর্থাৎ খাঁটি হতে হবে। আর এই জিনিস সংগ্রহ করার জন্য সায়ককে দায়িত্ব দিয়েছে তার কোম্পানি। ব্যাপারটা সায়কের কাছে প্রথমে যত সহজ মনে হয়েছিল, কাজে নামার পর সায়ক বুঝতে পেরেছে তা মোটেও অতটা সহজ নয়। কাজের দায়িত্ব নেওয়ার পর সায়ক প্রথমে ছুটেছিল কলকাতার বিখ্যাত ফুল ব্যবসায়ী নিউ মার্কেটের হাফিজের কাছে। বড় বড় হোটেলে ধনী ব্যক্তিদের নানা অনুষ্ঠানে ফুল, ফুলের স্তবক এসব সরবরাহ করে থাকেন হাফিজ। সায়ক
তার কোম্পানির কাজের সূত্রেই হাফিজের সঙ্গে পূর্ব পরিচিত। কালো গোলাপের খোঁজ করাতে হাফিজ সাহেব বললেন, কালো গোলাপের নাম শুনলেও সত্যিকারের কালো গোলাপ আমি নিজেও কোনোদিন চোখে দেখিনি। যা দেখেছি সবই ঝুটা, অর্থাৎ ফুলের গায়ে কালো রং করা। তবে শুনেছি ওই দুষ্প্রাপ্য গোলাপ নাকি বসরাই গোলাপেরই একটা প্রজাতি। শুনেছি খুব কম সংখ্যায় ফোটে বলে দামও অবিশ্বাস্য। একটা ফুলের দামই হয়তো কয়েক লক্ষ টাকা হবে। দাম যাই হোক, আপনি গোলাপটা আনিয়ে দিতে পারবেন? আমি এর আগে বেশ কয়েকবার বাগদাদ থেকে বসরাই গোলাপ আনলেও কালো গোলাপের খোঁজ করিনি। আর এখন তো ওদিকে প্রায়শই নানা যুদ্ধ লেগে থাকে। ও গোলাপ আনানো এখন সম্ভব হবে বলে মনে হয় না। আর ও জিনিস নিজের চোখে দেখে গাছ থেকে তুলে আনা দরকার, নইলে ঠকে যাবার সম্ভাবনা। তবে কি কালো গোলাপ পাওয়া যাবে না? অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। এটা শুধু আমাদের কোম্পানির লাভ লোকসানের ব্যাপার নয়, গোলাপটা জোগাড় করে দিতে পারার ওপর কোম্পানির গুডউইল নির্ভর করছে। আগ্রাতে নওরোজা নামের এক ভদ্রলোক থাকেন, গোলাপের চাষ করেন, বিশেষত বসরাই গোলাপ। বাগদাদ থেকে বসরাই গোলাপের চারা আর মাটি এনে যমুনার তীরে গোলাপ বাগ বানিয়েছেন। আমার সঙ্গে মাঝে মাঝে কারবার হয়। আমাকে একবার তিনি বলেছিলেন যে তিনি নাকি কালো গোলাপের চারা আনিয়ে গোলাপ ফোটাবার চেষ্টা করছেন। আমি ওনার ফোন নম্বর আপনাকে দিচ্ছি, আপনি একবার ওর সঙ্গে কথা বলে দেখতে পারেন। হাফিজ সাহেবের কথা মতোই নৌরোজা সাহেবকে টেলিফোন করেছিল শায়ক। তার কথা শুনে নৌরোজা সাহেব বলেছিলেন, হ্যাঁ, আমার গোলাপ বাগে কালো গোলাপ ফুটবে আর দিন 15 পর। কুড়ি বেরিয়েছে, আমি ফোন করলেই নিতে চলে আসবেন। নিজের চোখেই দেখবেন সেটা আসল নাকি নকল। তবে একটা গোলাপের দাম পড়বে ক্যাশ 2 লক্ষ টাকা। কোনো দরাদরি চলবে না, খাঁটি বসরায় কালো গোলাপ। তবে একটি মাত্র গোলাপই আমি আপনাকে দিতে পারবো। পরদিনই ট্রেনে চেপে আজ আগ্রা এসে উপস্থিত হয়েছে শায়ক। টাঙ্গায় চেপে এসে চলেছে যমুনার পাড়ে নৌরোজা সাহেবের গুলবাগের দিকে। মনের ভিতর ভিতর বেশ একটা উত্তেজনা বোধ হচ্ছে শায়কের। যদি কালো গোলাপ সত্যিই থেকে থাকে, তবে তা চোখে দেখার, ছুঁয়ে দেখার সৌভাগ্য কজন মানুষের হয়? সাহাব, হ্যাঁ আমরা এসে গেছি। ওই হলো গোলাপ বাগের গোলাপ মঞ্জিল। এদিকে তো গাড়ি আসে না, আপনাকে টাঙ্গা স্ট্যান্ডের নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, তো যদি তাজ বা আগ্রা কিলাতে ঘুমনে যাবেন তো তখন ফোন করলে বুড়া আনোয়ার টাঙ্গা নিয়ে হাজির হয়ে যাবে। আসসালাম। শায়ক এসে উপস্থিত হলো বাড়িটার সামনে। তার সঙ্গে পিঠে নেবার মতো একটা ছোট্ট ব্যাগ ছাড়া আর কিচ্ছু নেই। হাভেলির সামনের অংশটা উঁচু প্রাকার বেষ্টিত। তার গায়ের ভিতরে প্রবেশ করার জন্য লোহার পাল্লাওয়ালা বড় একটা লোহার গেট। একটু ইতস্তত করে ভেতরে ঢুকল শায়ক। দোতলা হাভেলির থাম সমৃদ্ধ একতলার বারান্দাতে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয়। সেই সিঁড়ি থেকে শায়ক যেখানে দাঁড়িয়ে, তার মধ্যবর্তী জমিটার চারদিকে কোথাও ডাঁই করে রাখা গোলাপের কলম, মাটি অথবা সিমেন্টের টব, খড়ের স্তূপ, সারের বস্তা, ফুলের চাষের নানা সামগ্রী। বাড়িটার একপাশে ছাউনির নিচে একটা দামি গাড়িও শায়কের চোখে পড়ল। চারপাশে কাউকে না দেখে শায়ক এগোলো বারান্দাতে ওঠার সিঁড়ির দিকে। শায়ক সিঁড়ির কাছাকাছি পৌঁছতেই বারান্দার কোনো একটা অংশ থেকে বেরিয়ে সিঁড়ির সামনে এসে দাঁড়ালো মাঝবয়সী একজন লোক। পরনে ধবধবে সাদা পাজামা কুর্তার ওপর জরি বোনা একটা হাফ জ্যাকেট, পায়ে সুঁড় তোলা নাগরার মতো জুতো, মেহেন্দিতে রাঙানো দাড়ি। সব মিলিয়ে লোকটা চেহারাতে বেশ একটা আভিজাত্য আছে। আসুন জনাব, আমার নাম নৌরোজা। আমি শায়ক, নমস্কার। কলকাতা থেকে আসছি। ট্রেনটা বড্ড লেট করলো, তাই পৌঁছতে দেরি হলো। আমি রেল স্টেশনে খবর নিয়ে জেনেছি ব্যাপারটা। কালো গোলাপ ফুটেছে তো? আমি কিন্তু আপনার কথা মতো তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, ফুটেছে, কালো রং ধরতে শুরু করেছে। আশা করছি 2-1 রাতের মধ্যেই ওই বসরাই গোলাপ কালা গোলাপ হয়ে যাবে।
পরশু ভোরে ওই গোলাপ নিয়ে রওনা হয়ে যাবেন আপনি। আমি এমনভাবে প্যাকিং করে দেব যে 7 দিন তাজা থাকবে ফুলটা। আপনাকে 2 রাত থাকতে হবে এই হাভেলিতে। অবশ্য আপনি হোটেলেও থাকতে পারেন, অনেকটা পথ এসেছেন, আপাতত বিশ্রাম নিন। নৌরোজা সাহেবকে অনুসরণ করে লম্বা বারান্দা পেরিয়ে শায়ক তার সঙ্গে উপস্থিত হল হভেলির শেষ প্রান্তে একতলার একটা ঘরে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা ঘর। খাট বিছানা পাতা আছে, ঘর সংলগ্ন বাথরুমও আছে। বেশ বড় একটা জানলাও আছে ঘরটাতে, তা দিয়ে প্রচুর আলো ঢুকছে ঘরে। শায়ক জানলার সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল কিছুটা দূরে যমুনা নদীর জল দুপুরের সূর্যের আলোয় চিকচিক করছে। নদী আর ওই হাভেলির মাঝখানের অংশ জুড়ে এই জানলা থেকে যতটুকু দেখা যায় শুধু গোলাপের বাগান। নানা রঙের গোলাপ ঝলমল করছে সূর্যের আলোয়। নৌরোজা সাহেব মনে মনে অনুমান করলেন বাইরে তাকিয়ে বেশ ভালোই লেগেছে শায়কের। হ্যাঁ, এই বাগানেই আপনার কালো গোলাপ আছে। রোদের তেজ কমলে বিকালে আপনাকে বাগান দেখাতে নিয়ে যাব। আর কামরাটা পছন্দ হয়েছে কিনা বলুন, যদি থাকেন তবে এখানেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে, আমার কোনো অসুবিধা হবে না। শায়ককে ঘরটাতে রেখে ফিরে গেলেন নৌরোজা সাহেব। নৌরোজা সাহেব চলে যাওয়ার পর শায়ক স্নান সেরে সঙ্গে আনা শুকনো খাবার খেয়ে শুয়ে পড়েছিল। তার যখন ঘুম ভাঙল তখন বিকেল 5টা বেজে গেছে। যমুনার বুকে সূর্য ডোবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই দরজাতে টোকা পড়ার শব্দ শুনে তাড়াতাড়ি দরজা খুলতেই শায়ক দেখল নৌরোজা সাহেব হাজির হয়েছেন। চলুন জনাব, আপনাকে এবার গোলাপবাগ আর সেই কালো গোলাপ দেখিয়ে আনি। ঘরের বাইরে বেরিয়ে নৌরোজা সাহেবের পেছনে এগোয় শায়ক। কোথাও কোনো শব্দ নেই। বারান্দার গায়ে সার সার তালাবন্ধ ঘর, কোথাও কোনো লোকজনও নেই। আচ্ছা, এই বাড়িটা কত পুরনো? কার বাড়ি ছিল? এই হাভেলির বয়স 400 বছর। মোগল আমলের তৈরি এত পুরনো বাড়ি আগ্রা কেল্লার বাইরে খুব কমই টিকে আছে। আমার এক পূর্বপুরুষ বাদশাহ জাহাঙ্গীর শাহজাহানের প্রাসাদের বাগ নফর অর্থাৎ মালি ছিলেন। তার নাম ছিল গোলাম হায়দার। বাদশাদের খুব পেয়ারের লোক ছিলেন তিনি। তাজমহল যখন নির্মিত হয় তখন তাজমহলের গুলাববাগ নির্মাণের জন্য বাগনাফর আগ্রা চলে আসেন। সম্রাটদের অর্থানুকূল্যে হাভেলি নির্মিত হয়। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকেই অবশ্য আগ্রা কেল্লাতে আসতেন তিনি। ওই গোলাম হায়দারের সময় থেকেই 15 পুরুষ ধরে বংশানুক্রমিকভাবে ফুল, বিশেষত গোলাপ চাষি বা মালির কাজই আমাদের একমাত্র পেশা। শুধু সম্রাটদের দিল্লি আগ্রার প্রাসাদ বা তাজেই নয়, কাশ্মীরে যে মোগল গার্ডেনগুলো আছে সেখানেও ফুল ফুটিয়েছিল আমার পূর্বপুরুষেরা, বিশেষত বসরাই গোলাপ। বাবর বাদশাহ থেকে সম্রাট শাহজাহান আর তাদের বেগমরা গোলাপ খুব পছন্দ করতেন। এই হাভেলিতে কে কে থাকেন? বর্তমানে আমি একলাই থাকি, তবে চারা লাগাবার মরশুমে মাটি তৈরি, কলম করা, ফুল তোলা ইত্যাদি কাজের জন্য বাইরে থেকে কিছু লোক আসে। কাজ হয়ে গেলে আবার তারা ফিরে যায়। আমার গোলাপবাগের শ্রমিক তারা। শায়ককে নিয়ে বারান্দা থেকে নিচে নেমে নৌরোজা হাভেলিটাকে বেড় দিয়ে উপস্থিত হলো বাড়ির পিছনের অংশে। গোলাপ বাগানটা এবার স্পষ্ট চোখে পড়ল শায়কের। যমুনার পাড় বরাবর বাড়ির পিছন দিকে দুপাশে অনেক দূর পর্যন্ত শুধু গোলাপের বাগান। নানা ধরনের নানা আকারের গোলাপ গাছ, তাদের মধ্যে কোথাও কোথাও লাল, হলুদ, সাদা ইত্যাদি নানা বর্ণের নানা আকারের গোলাপ ফুটে আছে। দিনের শেষে রাঙা আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। সেই আলোতে এক অপূর্ব মায়াবী সৌন্দর্যে ভরে আছে বাগানটা। গোলাপের ঝোপ থেকে নানা ধরনের পাখির ডাকও ভেসে আসছে। অপূর্ব! এত বড় গোলাপ বাগান যে হতে পারে এ আমার ধারণাই ছিল না। এ বাগানে যত গোলাপ আছে তার সবই বসরাই গোলাপ অথবা বসরাই গোলাপের সঙ্গে অন্য গোলাপের কলম। বসরা থেকে শাহেনশাহ বাবর প্রথম বড় আকারের লাল বসরাই গোলাপ আনিয়েছিলেন এই মুলুকে। তারপর 400 বছর ধরে তা দিল্লি, আগ্রা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই গোলাপবাগ দেখে আপনি অবাক হচ্ছেন? আমি বাগদাদ, বসরা কয়েকবার গেছি। ওখানে দজলা আর ফৈরাত নদীর তীর বরাবর মাইলের পর মাইল বিস্তৃত গোলাপের ক্ষেত।
চাঁদনি রাতে লক্ষ কোটি গোলাপ কুঁড়িগুলো যখন একসঙ্গে পাপড়ি মেলতে শুরু করে, তখন অদ্ভুত এক সুরেলা শব্দ বহু দূর থেকেও শোনা যায়। আশ্চর্য, অদ্ভুত সেই শব্দ। নৌরোজা সাহেব সায়ককে নিয়ে এগিয়ে চললেন। নির্দিষ্ট একটি জায়গায় এসে থামলেন। একটা ঘরের মতো চৌকোনা জায়গা, কাঁটা তারের আচ্ছাদন দিয়ে ঘেরা। সে জায়গায় মাথার উপর ছাদ না থাকলেও সেখানে কাঁটা তারের আবরণ আছে, যাতে ঘেরা জায়গার ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। একটা কাঁটা তারেরই দরজার মতো আছে ভেতরে ঢোকার জন্য, যেটার গায়ে বাইরে থেকে তালা ঝুলছে। জায়গাটা বাগানের অন্য অংশের তুলনায় কেমন যেন নিস্তব্ধ। কোনো পাখির ডাক সেখানে নেই। নৌরোজা সাহেব তাকে এনে দাঁড় করালেন কাঁটাতারের বেড়ার ঠিক গায়ে। তারপর আঙুল তুলে ভেতরের দিকে দেখালেন। সায়ক তাকালো সেদিকে। ঘেরা জায়গাটার মাঝখানে একটা বুক সমান উঁচু সরু কাঠের ডান্ডা লাগানো রয়েছে, আর তাকে জড়িয়ে ধরে মাটি থেকে উপরে উঠেছে বড় বড় কাঁটাওয়ালা একটা লতানো গোলাপ গাছ। ডান্ডার মাথার কাছে বেশ বড় একটা গোলাপ ফুটেছে। তার দিকে ভালোভাবে তাকিয়ে সায়ক দেখতে পেল গোলাপের বৃন্তর কাছে নিচের অংশের পাপড়িগুলো কালো রঙের, আর তার উপরের অংশের পাপড়িগুলো ঘন রক্তবর্ণের। এই হলো বসরার কালা গোলাপ। এখন অবশ্য একে এদেশের কালো গোলাপও বলতে পারেন, কারণ এদেশের মাটিতে জন্ম নিয়েছেও। কিন্তু ওর উপরের অংশের পাপড়িগুলো লাল কেন? আসলে কুঁড়ি থেকেই কালো গোলাপ ফোটে না। প্রথমে ফোটে গাঢ় রক্তবর্ণের লাল গোলাপ। শুকনো রক্ত যেমন জমাট বেঁধে কালো বর্ণ ধারণ করে, তেমন গাঢ় লাল বর্ণের এই বসরাই গোলাপ আরো গাঢ় বর্ণ ধারণ করতে করতে একসময় মানুষের চোখে কালো দেখায়। তুর্কি মুলুকের শুধুমাত্র একটি গ্রামেই এই গ্রীষ্মকালে মে জুন মাসে কয়েকটা গাছে এই দুষ্প্রাপ্য কালা গোলাপ ফোটে। তবে আপনার চিন্তার কোনো ব্যাপার নেই। দেখছেন তো, লাল রং জমাট বাঁধতে শুরু করেছে। দু রাতের মধ্যে ওর রং পুরো কালো হয়ে যাবে। তখন ওকে দেখে কেউ বুঝতেই পারবে না ওর রং ফোটার সময় লাল ছিল। বুঝলাম। আচ্ছা, এই গোলাপ এই দেশের মাটিতে বা অন্য কোথাও আর ফোটে না কেন? আবহাওয়ার জন্য, বিশেষত মাটির জন্য। মাটির ভিতর যেসব উপাদান থাকে তা জায়গা অনুসারে যে বদলে যায় তা নিশ্চয়ই জানেন। তুরস্কর ফোরাত নদী অর্থাৎ ইউফ্রেটিস নদীর পূর্ব উপকূলে যে গ্রামে এই কালা গোলাপ ফোটে সে গ্রামের নাম হালফেতি। যে কারণে এই কালা গোলাপকে অনেকে হালফেতি গোলাপও বলে। ওই হালফেতি গ্রামের মাটি আর পরিবেশ অন্য কোথাও পাওয়া যায় না বলে এই বসরাই কালা গোলাপ অন্য জমিনে ফোটে না। তবে কি এদেশের মাটিতে আপনি প্রথম কালো গোলাপ ফোটালেন? কিভাবে ফোটালেন? বংশানুক্রমে আমাদের পরিবারে এক কাহিনী প্রচলিত আছে, জানেন? সেই কাহিনী অনুসারে আগ্রা কেল্লার বাগিচাতে বাদশাহ জাহাঙ্গীরের নির্দেশে আমার পূর্বপুরুষ গোলাম হায়দার নাকি একবার কালো গোলাপ ফুটিয়েছিলেন। আর তার 400 বছর পর আমি আগ্রার মাটিতে দ্বিতীয়বার কালো গোলাপ ফোটালাম। ঘেরা জায়গার ভেতরে যে মাটি দেখছেন, ওই মাটি তুর্কি মুলুকের হালফেতি গ্রামের মাটি। এই ঘরের মতো জায়গাটার মাটি 10 হাত খুঁড়ে তুলে ফেলে হালফেতি গ্রাম থেকে আনা মাটি দিয়ে জায়গাটা ভর্তি করে তারপর গাছ লাগাই আমি। গাছটাও হালফেতি থেকে আনা। তবে ওই হালফেতি গ্রাম থেকে মাটি এনে অন্যরা এদেশে কালো গোলাপ ফোটায়নি কেন? শুধু মাটি আনলেই তো হবে না, নানা রকম সার ইত্যাদি দিয়ে জমি তৈরি করতে হয় ফুল ফোটাবার জন্য। এই ব্যাপারটাই আসল। আমি 10 বছর ধরে চেষ্টা করে গেছি এই গোলাপ ফোটাবার জন্য। শেষ পর্যন্ত গোলাপ ফুটল। আচ্ছা, বুঝলাম। তবে এত কষ্ট করে ফোটানো ফুল আপনি বিক্রি করে দিচ্ছেন কেন? গোলাপ কালা হোক বা লাল, ফুল ফোটার পর এক সময় তো ঝরেই যাবে। গাছে তো আর রাখা যাবে না, তাই বিক্রি করে দিচ্ছি। তাছাড়া একবার যখন আমি এই গোলাপ ফোটাতে পেরেছি, তখন আমি আবারও পারব। গোলাপটার দিকে এরপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সায়ক। তাকিয়ে রইলেন নৌরোজা সাহেবও।
কিছুটা স্বগতোক্তি সুরেই তিনি বললেন, এ গোলাপটা নানা হাত ঘুরে শেষ পর্যন্ত যে সুন্দরী নারীর কাছে পৌঁছবে, সে জানবেও না যে এই একটা গোলাপ ফোটাতে আমাকে কত মেহনত, কত কিছু করতে হয়েছে। যমুনার বুকে সূর্য ডুবতে শুরু করলো। এরপর সে জায়গা ছেড়ে শায়ককে নিয়ে হভেলিতে ফেরার পথ ধরলেন নৌরোজা সাহেব। যেতে যেতে বললেন, আপনাকে বলা হয়নি যে হাভেলিতে ইলেকট্রিসিটি নেই, তবে লণ্ঠন দিয়ে দেব। বারান্দাতে উঠে আসার পর শায়ক নৌরোজা সাহেবকে জিজ্ঞেস করল, ভাবছি কাল সকালবেলা তাজমহল আর আগ্রা কেল্লা দেখতে বেরোবো। টাঙ্গাওয়ালার ফোন নম্বর আছে, ডাকলে আসবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসুন, ভালো লাগবে। এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন মোগল বাদশাদের মেজাজ, শখ, শৌখিন কেমন ছিল। এই জায়গাগুলোর সঙ্গে আমার পূর্বপুরুষরাও জড়িয়ে আছেন। কথাগুলো বলার পর নৌরোজা সাহেব একটা লণ্ঠন এনে দিলেন শায়ককে। সেটা নিয়ে ঘরে ফিরে এসে শায়ক প্রথমে তার সেলফোন থেকে টাঙ্গা স্ট্যান্ডে ফোন করে জানালো টাঙ্গাওয়ালা আনোয়ারকে পরদিন সকালে হভেলিতে আসার জন্য। বাইরে অন্ধকার নামার কিছু সময় পর ধীরে সুস্থে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল শায়ক। আগের রাতে ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে প্রায় জেগেই রাত কাটাতে হয়েছে। বিছানায় শোবার সঙ্গে সঙ্গেই ঘুম নেমে এলো তার চোখে, কিন্তু মাঝরাতে শায়কের ঘুম ভেঙে গেল। মশা ঘিরে ধরেছে তাকে। শায়ক খেয়াল করল বিছানায় শোয়ার আগে জানলাটা বন্ধ করা হয়নি, আর তা দিয়েই মশা ঢুকেছে ঘরে। তন্দ্রা জড়ানো চোখে শায়ক বিছানা ছেড়ে গিয়ে উঠে জানলার কাছে দাঁড়ালো পাল্লাটা বন্ধ করার জন্য। বেশ বড় চাঁদ উঠেছে আকাশে, তার আলো ছড়িয়ে পড়েছে নিস্তব্ধ গোলাপ বাগানে। পাল্লাটা বন্ধ করার আগে শায়ক তাকালো বাগানের মধ্যে কিছুটা দূরে কাঁটা তার ঘেরা জায়গাটার দিকে এবং থমকে গেল। একটা ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে কাঁটা তার ঘেরা জায়গাটার ভেতরে। গাছটা এত দূর থেকে দেখা না গেলেও শায়কের যেন মনে হলো সেই ছায়ামূর্তি কালো গোলাপের গাছের ওপর ঝুঁকে পড়ে দেখছে গাছটাকে। কি ওই কাঁটা তার ঘেরা জায়গার ভেতরে ঢুকলো কিভাবে? তবে কি নৌরোজা সাহেব মাঝরাতে গাছের পরিচর্যা করতে বেরিয়েছেন? চোখ কচলে ভালো করে সেদিকে তাকালো শায়ক, কিন্তু সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল। হয়তো ঘুম চোখে তার দেখতে ভুল হয়েছে, এই কথা ভেবেই জানলা বন্ধ করে আবার বিছানাতে ফিরে এলো শায়ক। পরদিন সকালে সে যখন তৈরি হয়ে ঘরের বাইরে বেরোলো, তখনও টাঙ্গা এসে উপস্থিত হতে কিছুটা দেরি আছে। সে এগোলো বাগানের দিকে। সকালের আলোতে ঝলমল করছে বাগান। চারদিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে নানা রঙের গোলাপ। পাখির কলকাকলিতে মুখরিত চারিদিক। বেশ মন ভালো করা পরিবেশ চারপাশে। শায়ক বাগানের মধ্যে দিয়ে এগিয়ে উপস্থিত হলো কাঁটা তার ঘেরা ঘরের মতো জায়গাটার সামনে। এই সকালবেলাতেও সেখানে পৌঁছে আগের দিন বিকেলের মতোই একটা ব্যাপার অনুভব করল শায়ক। এই জায়গা যেন বাগানের অন্য অংশের থেকে সত্যিই বিচ্ছিন্ন। এখানে কোনো শব্দ নেই, কোনো পাখি ডাকছে না। কেমন যেন একটা অপার্থিব নিস্তরঙ্গতা বিরাজ করছে জায়গাটা ঘিরে। কাঁটাতারের বেড়ার সামনে গিয়ে সকালের আলোতে ভালো করে তাকালো শায়ক। নৌরোজা সাহেব ঠিকই বলেছিলেন, এক রাতের মধ্যেই গোলাপের ওপরের পাপড়িগুলো প্রায় সম্পূর্ণ কালো রং ধারণ করেছে। যে সামান্য অংশে কালো রং ধরতে বাকি, তাও নিশ্চয়ই রাতের মধ্যেই কালো হয়ে যাবে। গাছটাকেও দিনের আলোতে ভালো করে লক্ষ্য করল শায়ক। কাণ্ডটা লতানো হলেও অনেকটা মোটা নাইলনের দড়ির মতো দেখতে, আর তার গায়ের কাঁটাগুলো বেশ ঘন আর তীক্ষ্ণ। শায়কের হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাতে দেখা সেই ছায়াটার কথা। ঘেরা জায়গাটায় ঢোকার দরজায়
গতকালের মতোই তালা ঝুলছে। শায়কের তা দেখে ধারণা হলো ঘুম চোখে নিশ্চয়ই তা দেখতে ভুল হয়েছিল। কিছু সময় শায়ক সেখানে দাঁড়িয়ে থাকার পর ফেরার পথ ধরল। সে যখন হাভেলির সামনে উপস্থিত হলো তখন সেখানে দাঁড়িয়ে আছে নৌরোজা সাহেব। গোলাপটা দেখে এলেন? কেমন দেখলেন? আপনার কথাই ঠিক, এক রাতের মধ্যেই কালো হয়ে গেছে অন্য পাপড়িগুলো, আর সামান্য কিছু অংশই বাকি। আজ রাতের মধ্যে বাকিটুকুও কালো হয়ে যাবে। কাল ভোরে আপনি গোলাপটা নিয়ে রওনা হয়ে যেতে পারবেন। বসরার কালা গোলাপ, আগ্রার কালা গোলাপ। নৌরোজা সাহেবের কথা শেষ হওয়ার পরই বাইরে টাঙ্গার শব্দ শোনা গেল। যান, তাজ আর আগ্রা কেল্লা ভালো করে ঘুরে আসুন। দুটোই খুব সুন্দর জায়গা। বেশ কিছু ভালো জাতের গোলাপও ওখানে দেখতে পাবেন। তার মধ্যে কিছু গাছের চারা আমার এখান থেকেই নিয়ে যাওয়া। হাভেলি ছেড়ে বুড়ো আনোয়ারের টাঙ্গাতে উঠে পড়ল শায়ক। ট্যুরিস্টদের নিয়ে ঘোরে টাঙ্গাওয়ালা আনোয়ার। গাইড যেমন গল্প বলে তেমনি তার মুখ থেকে আগ্রা নগরীর গল্প শুনতে শুনতে একসময় তাজমহলের কাছে পৌঁছে গেল শায়ক। টিকিট কেটে সৌধ চত্বরে প্রবেশ করে কিছুক্ষণ সে মুগ্ধভাবে চেয়ে রইল দৃষ্টিনন্দন সেই অপূর্ব স্থাপত্য শৈলীর দিকে। এমনিতে শায়কের মনে কাব্য খুব একটা আসে না, কিন্তু স্থান মাহাত্ম্যের কারণেই হয়তো তার মনে পড়ে গেল কলেজে পড়ার সময় পড়া রবি ঠাকুরের লেখা কবিতার একটা লাইন। কালের কপলতলে শুভ্র সমুজ্জ্বল তাজমহল, সম্রাট শাহজাহানের তৈরি বিশ্ববিখ্যাত স্থাপত্য তাজমহল। চারপাশে দেশি বিদেশি নানা টুরিস্টের ভিড়। তাদের সঙ্গে মিশে শায়ক ঘুরে দেখতে শুরু করলো সেই সৌধ মন্দির ও তার নিচের চত্বর। এই চত্বরের বাগিচাতেই কয়েকটা স্থানে গোলাপও ফুটে আছে। কিভাবে যে সময় বেরিয়ে গেল তা সে বুঝতেই পারল না। তাজমহল চত্বর থেকে বেরিয়ে সে যখন টাঙ্গাতে উঠল দেখল ঘন্টা তিনেক সময় কেটে গেছে। আনোয়ারের টাঙ্গা তাকে নিয়ে ছুটল পরবর্তী গন্তব্য আগ্রা কেল্লার দিকে। শায়ক যখন কেল্লার সামনে টাঙ্গা থেকে নামল তখন সূর্য ঠিক মাথার উপর। লাল রঙের বেলে পাথরের তৈরি সুবিশাল আগ্রা কেল্লা নানা প্রাসাদ ও মন্দির শোভিত। শায়ক ঘুরে ঘুরে দেখতে শুরু করল কেল্লা। খাসমহল, শীষমহল, দিওয়ানে আম, দিওয়ানে খাস, মুসাম্মন বুর্জ, মোতি মসজিদ ইত্যাদি নানা স্থান ঘুরে দেখতে দেখতে একসময় সে উপস্থিত হলো উঁচু প্রাকার বেষ্টিত একটা জায়গায়। প্রাকারের ঠিক মাঝখানে ক্ষুদ্রাকৃতি একটি মহল, আর তাকে ঘিরে ফুলের বাগান, গোলাপ বাগান। ক্ষুদ্রাকৃতি মহলটা বয়সের ভারে কিছুটা জীর্ণ হলেও তার স্তম্ভ, গম্বুজ আকৃতির ছাদে এখনো পারসিক শিল্পকলার অপূর্ব নিদর্শন রয়েছে। ঘড়ি দেখল শায়ক, বেলা প্রায় 2টো বাজে। মাথার উপর চড়া রোদ। এ জায়গাতে অন্য কোনো টুরিস্ট নেই। কিছুটা অবহেলাতেই পড়ে আছে প্রাকার ঘেরা প্রাসাদটা, কিন্তু ভিতরে বাগান দেখে শায়ক একটু আকৃষ্ট হয়ে উন্মুক্ত আগলহীন তোরণের নিচ দিয়ে সে জায়গায় প্রবেশ করল। লাল সুরকি বিছানো রাস্তা সামনে এগিয়ে গিয়েছে লাল পাথরের মহলটার দিকে। তার দুপাশে গোলাপ বাগান, কোনো কোনো গাছে গোলাপ ফুটেও আছে, লাল বসরাই গোলাপ। শায়ক দুপাশের গোলাপ গাছগুলো দেখতে দেখতে এগুলো মহলটার দিকে। স্তম্ভ আর আর্চের খিলান সমৃদ্ধ একটা অলিন্দ ঘিরে রেখেছে মহলটাকে। তার গায়ের অংশের জমিটা বেশ ছায়া ঘন। মহলের ছায়া এসে পড়েছে মহল সংলগ্ন সামনের জমিতে। জমি থেকে হাতখানেক উঁচুতে মহলের অলিন্দের অবস্থান। মহলের কাছাকাছি পৌঁছে হঠাৎই তার গায়ের জমিতে একটা গাছে চোখ আটকে গেল শায়কের। একটা কালো গোলাপ যেন ফুটে আছে সেখানে। সেটা দেখেই শায়ক দ্রুত এগিয়ে গেল সেদিকে। ভালো করে ফুলটার দিকে তাকিয়ে সে বুঝতে পারল না, সেটা কালো গোলাপ নয়। গাঢ় রক্তবর্ণের একটা গোলাপের গায়ে একটা স্তম্ভের ছায়া এমনভাবে এসে পড়েছে যে দূর থেকে ফুলটাকে কালো মনে হচ্ছিল। ব্যাপারটা বুঝতে পেরে শায়ক মনে মনে হাসল। তার মনে হলো সর্বক্ষণ কালো গোলাপের ব্যাপারটা তার মাথায় ঘুরছে বলেই তার এইসব ভুলভ্রান্তি হচ্ছে। ঠিক এই সময় কাছ থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো।
না, ওটা কালো গোলাপ নয়, তবে কালো গোলাপ সত্যিই একদিন এখানে ফুটেছিল। মৃদু চমকে উঠে মুখ তুলে তাকাতেই সায়ক দেখতে পেল অলিন্দের থামের গায়ে দাঁড়িয়ে আছে এক নারী। সাদা চুড়িদার কুর্তা তার গায়ে, একটা জরিদার দোপাট্টা বা ওড়না দিয়ে মাথা ও মুখের বেশ কিছুটা অংশ ঢাকা। প্রথম দর্শনেই তাকে যুবতী বলেই মনে হলো সায়কের। তার মনে পড়ে গেল নৌরোজা সাহেবও তাকে বলেছিলেন আগ্রা কেল্লাতে নাকি একবার কালো গোলাপ ফুটেছিল। সায়ক সেই থামের কাছে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, ব্যাপারটা সত্যি? হ্যাঁ, সত্যি। এই যে মহল দেখছেন, আসলে এটা ছিল আয়েশা নামে এক বাঁদির মহল। সম্রাট জাহাঙ্গীর তাকে দিল্লি থেকে আগ্রায় এনে এই মহল বানিয়ে এখানে রেখেছিলেন। আর মহল সংলগ্ন এই ছোট্ট বাগানেই একসময় ফোটানো হয়েছিল কালো গোলাপ। বাদশাহ আর তার বাগ নাফার অর্থাৎ মালি ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না এই প্রাকার ঘেরা অঞ্চলের ভেতরে। শোনা যায় এই কালো গোলাপ নাকি সম্রাট তাঁর প্রিয়তমা বেগম নূরজাহানকে উপহার দিয়েছিলেন। সায়ক কথাগুলো শুনে বেশ চমৎকৃত বোধ করল। নিচের জমি ছেড়ে মহলের অলিন্দে উঠে এসে সেই অপরিচিতা রমণীর মুখ থেকে ওড়নাটা সরে গেল। এক অপরূপ সুন্দরী যুবতীকে সায়ক দেখতে পেল নিজের সামনে। তার চোখের মণির রং সমুদ্রের জলের মতো নীল আর কিছুটা স্বচ্ছ। সে তাকিয়ে আছে সায়কেরই দিকে। মেয়েটির মুখ, চোখের মণির রং আর কথা বলার ধরন দেখে সায়কের কেমন যেন মনে হলো যে তার সামনে দাঁড়িয়ে আছে তার পোশাকের ধরন ভারতীয়দের মতন হলেও সে যেন ঠিক ভারতীয় নয়। কেমন যেন একটা প্রচ্ছন্ন বিদেশি ছাপ আছে তার চেহারা আর কথাবার্তার মধ্যে। আপনি কি ট্যুরিস্ট? কোথা থেকে আসছেন? আমার দেশ হলো তুরস্ক। দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে এদেশের ইতিহাস, বিশেষত মোগল যুগের ইতিহাস নিয়ে গবেষণা করতে প্রথমে এদেশে এসেছিলাম। তারপর সেই কাজেই আগ্রা এসেছিলাম। এখন বছরখানেক ধরে আগ্রাতেই আছি। আমার নাম ইয়াসমিন। ও, এই জন্যই আপনি এখানে কালো গোলাপ ফোটার ইতিহাসটা বলতে পারলেন। এই গল্প আমি অন্য একজনের মুখেও শুনেছি। আপনি এখানকার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন বলে জানেন ব্যাপারটা। আপনার দেশেও তো কালো গোলাপ ফোটে, তাই না? হ্যাঁ, শুনেছি, কিন্তু দেশে আমি সে গোলাপ চোখে দেখিনি। আর আপনাকে এখানে কালো গোলাপ ফোটার যে কাহিনী বললাম, সেটা লিখিত ইতিহাস বইতে পাবেন না। এটা একটা মিথ, অতি প্রাচীন একটা লোককথা। তবে খুব অল্প সংখ্যক মানুষই আজ জানেন এখানে কালো গোলাপ ফোটার কাহিনী। আমি আমার কাজের সূত্রে গবেষণা করতে গিয়ে এই কাহিনীর সন্ধান পেয়েছিলাম। তবে আজ আমি বিশ্বাস করি আগ্রা কেল্লার এই ছোট্ট বাগানে কালো গোলাপ ফোটার গল্প নিছক প্রাচীন গল্প নয়, তা সত্যি ছিল। সম্রাটের বাঁধি আয়েশা এই ছোট্ট মহলে সত্যিই বসরায় কালো গোলাপ ফুটিয়েছিল। এই আগ্রা কেল্লাতে কালো গোলাপ ফোটার গল্প আপনাকে নৌরোজা বলেছেন, তাই না? কালো গোলাপ ফোটার কাহিনী তো সব লোকের জানা নেই। হ্যাঁ হ্যাঁ, নৌরোজা সাহেবের মুখ থেকেই শোনা। আপনি তাকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনি। এই বাঁধি মহলের বাগানেই তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি আমাকে তার গুলাব মঞ্জিলের বাগানে নিয়ে গিয়েছিলেন। আমি জানি তার বাগানে কালো গোলাপ ফুটছে, কিন্তু আপনাকে তো স্থানীয় লোক বলে মনে হয় না। নৌরোজার সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? আর হঠাৎ তিনি কালো গোলাপ ফোটার গল্প আপনাকে কেন বললেন? আমি কলকাতার এক কোম্পানিতে চাকরি করি, যারা বিভিন্ন জিনিস তাদের ক্লায়েন্টদের জোগাড় করে দেয়। সেই কোম্পানির হয়ে আমি ওই কালো গোলাপটা কিনতে এসেছি। নৌরোজা সাহেবের বাড়িতেই আমি আছি। সকালে কোনো কাজ না থাকায় তাজমহল আর এই আগ্রা কেল্লা দেখতে বেরিয়ে পড়েছি। সেই কালো গোলাপ আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। প্রায় সম্পূর্ণ ফুলটাই কালো হয়ে এসেছে। সামান্য যেটুকু বাকি তাও আজ রাতেই কালো হয়ে যাবে। এই মাটিতে ওই হালফেতি কালো বসরাই গোলাপ নৌরোজা কিভাবে ফোটালেন সে সম্পর্কে কিছু জানেন আপনি? নৌরোজা সাহেব বলেছেন বহু বছরের পরিশ্রমের ফলে তিনি শেষ পর্যন্ত কালো গোলাপ ফুটিয়েছেন। ও গোলাপ ফোটার জন্য বসরার হালফেতি গ্রাম থেকে মাটি এনেছেন তিনি। তারপর নানা ধরনের সার ইত্যাদি মিশিয়ে মাটিটা কালো গোলাপ ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত করেছেন। হ্যাঁ, যে কোনো ভালো জাতের গোলাপ ফোটাবার জন্য উপযুক্ত সার ইত্যাদি দিয়ে জমি তৈরিটাই আসল ব্যাপার। আপনি কোনোদিন টবে বা বাগানে গোলাপ ফুটিয়েছেন? ভালো গোলাপ ফোটাতে
অত্যাবশ্যকীয়ভাবে কি জিনিস সার হিসেবে ব্যবহার করা হয় জানেন? না না, এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই নেই। বাগান করা তো দূরের ব্যাপার, কলকাতাতেও আমি যে এক কামরা চিলতে ফ্ল্যাটে থাকি সেখানে একটা টব রাখারও জায়গা নেই। কালো গোলাপ সংগ্রহ করতে এসে নৌরোজা সাহেব যতটুকু নিজে থেকে জানিয়েছেন জেনেছি। যে কোনো সাধারণ মানুষ যেমন ফুল ভালোবাসে আমিও তেমনই। আপনি গোলাপ চাষের ব্যাপারে অনেক কিছু জানেন, তাই না? অনেক কিছু জানি বললে ভুল হবে। আমার বাড়িতে কেউ কোনোদিনও ফুল বা গোলাপ চাষ করেননি। সে দেশে আপনার মতোই শহুরে মানুষ আমি। উদ্ভিদবিদ্যা আমার পাঠ্যক্রমের বা গবেষণার বিষয় ছিল না, ছিল ইতিহাস। সেই সূত্র ধরে এদেশে বা বলা ভালো আগ্রাতে আসার পর আমার গবেষণার সূত্র ধরে মোগল শিল্প সংস্কৃতির অনুসন্ধান করতে গিয়ে কালো গোলাপের কাহিনীর সন্ধান পেলাম। তারপর আমার পরিচয় হলো নৌরোজার সঙ্গে। আমি তার বাগানে গেলাম, আমিও তার থেকেই গোলাপ চাষ সম্পর্কে কিছুটা জেনেছি। আমি নৌরোজা সাহেবকে বলবো আপনার কথা, বলবো আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। এ ব্যাপারে আপনার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? তার বাগানের কালো গোলাপ গাছকে কেন্দ্র করে বিশেষ কারণবশত আমাদের দুজনের সম্পর্কও নষ্ট হয়ে গেছে, বলা ভালো প্রচণ্ড তিক্ত হয়ে গেছে। আপনি আমার সঙ্গে দেখা হবার কথা নৌরোজাকে বললে অস্বস্তি বোধ করতে পারেন তিনি। আর আমাদের দুজনের মধ্যে সম্পর্ক এতটাই তিক্ত যে আমি চাই না আমার সম্পর্কে তার সঙ্গে একটা বাক্যও কেউ আলোচনা করুক। তাই আমার অনুরোধ, আমার সঙ্গে সাক্ষাতের কথা নৌরোজাকে বলবেন না। আচ্ছা বেশ, তাই হবে। তবে আপনার সঙ্গে পরিচিত হয়ে আমার বেশ লাগলো। আমারও বেশ লাগলো। হয়তো আমাদের আবার কোথাও দেখা হয়ে যাবে। এবার আমাকে যেতে হবে। ইয়াসমিনের কথার জবাবে শায়ক তার ঠিকানা আর ফোন নাম্বার জিজ্ঞেস করতে যাচ্ছিল। সামান্য পরিচয় তার সত্যি ভালো লেগে গেছে এই বিদেশি মেয়েটিকে। তাছাড়া কোন পরিচয় ভবিষ্যতে কোন কাজে লাগবে তা তো কেউ বলতে পারে না। কিন্তু মেয়েটার কাছে সেসব জানার আগেই পিছন দিক থেকে কথাবার্তা ভেসে আসার শব্দ শুনে সে সেদিকে তাকালো। এক দল ট্যুরিস্ট কাচ্চা বাচ্চা সমেত ঘুরতে ঘুরতে চলে এসেছে প্রাকারের ভিতর। তাদের দেখে নিয়ে শায়ক সামনে তাকিয়ে দেখল তুর্কি মেয়েটি তার সামনে আর নেই। কয়েক মুহূর্তের মধ্যেই সে যেন অদৃশ্য হয়ে গেল কোথাও। হয়তোবা ছায়া ঘেরা কোনো থামের আড়ালে অথবা অলিন্দ সংলগ্ন কোনো প্রাচীন কক্ষের ভেতরে ঢুকেছে। ট্যুরিস্টদের দলটা ভেতরে প্রবেশ করল, আর শায়কও অলিন্দ থেকে নেমে বাগান ছেড়ে প্রাকারের বাইরে বেরিয়ে এলো। আগ্রা কেল্লা দেখা হয়ে গিয়েছিল শায়কের। 2:30 বাজে, খিদেতে পেট চুঁই চুঁই করছে, তাই কেল্লা ছেড়ে বেরিয়ে পড়ল সে। টাঙ্গা তাকে তার নির্দেশ মতো প্রথমে একটা ভাতের হোটেলে নিয়ে গেল। সেখানে দুপুরের খাবার খেয়ে রাতের জন্য শুকনো খাবারের কিছু টুকিটাকি জিনিস কিনে শায়ক যখন গোলাপ মঞ্জিলের সামনে ফিরল তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। লোহার ফটকের সামনেই দাঁড়িয়েছিলেন নৌরোজা সাহেব। শায়ক যখন টাঙ্গা থেকে নেমে ভাড়া মেটাচ্ছে তখন তিনি তার উদ্দেশ্যে বললেন, ওকে কাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আপনাকে স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বলতে পারেন। কাল ভোর 6:30 নাগাদ কলকাতাগামী একটা সুপারফাস্ট ট্রেন আগ্রাতে থামে। আমিও কাল ভোরে আগ্রার বাইরে যাব, তাই রেলওয়ে টাইম টেবিল দেখছিলাম। তখনই ওই কলকাতাগামী ট্রেনের ব্যাপারটা দেখলাম। শায়কের ট্রেনের খবরটা জেনে ভালোই লাগলো। রিজার্ভেশন হয়তো পাবে না, কিন্তু ওই ট্রেন ধরতে পারলে ও দ্রুত কলকাতায় পৌঁছে যেতে পারবে। কাজেই নৌরোজা সাহেবের পরামর্শ মতো বৃদ্ধ টাঙ্গাওয়ালা আনোয়ারকে তাকে ভোরের আলো ফুটলেই নিতে আসার জন্য সে বলল। পরদিন ঠিক সময় আসবে বলে টাঙ্গা নিয়ে চলে গেল আনোয়ার। নৌরোজা সাহেবের সঙ্গেই তার হাভেলির চত্বরে ঢুকল শায়ক। কেমন বেড়ালেন? খুব ভালো। তাজমহল দর্শন তো তুলনাহীন অভিজ্ঞতা, আর আগ্রা কেল্লাও খুব ভালো লেগেছে। গোলাপ দেখেছেন? হ্যাঁ দেখেছি। বিশেষত আগ্রা কেল্লার ভিতর ঘুরতে ঘুরতে আমি একটা নির্জন প্রাচীর ঘেরা মহলের সামনে পৌঁছে গেছিলাম। সেখানে একটা গোলাপ বাগান আছে। এই ছোট মহলটার সামনে স্তম্ভ ঘেরা অলিন্দ আছে? হ্যাঁ হ্যাঁ। কথাটা শুনেই কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লেন নৌরোজা সাহেব। ওই মহলের নাম আয়েশা মহল। সম্রাট জাহাঙ্গীর তাঁর বাদী আয়েশাকে ওই মহল বানিয়ে দিয়েছিলেন।
ওখানেই আমার পূর্বপুরুষ গোলাম হায়দার প্রথম কালা গোলাপ ফুটিয়েছিলেন। কালো গোলাপ ফোটার গোপনীয়তা বজায়ের জন্য বাদশাহ জাহাঙ্গীর দিল্লির লাল কেল্লার পরিবর্তে আগ্রা কেল্লার ওই নিভৃত স্থানে বাগনাফরকে কালা গোলাপ ফোটাবার নির্দেশ দিয়েছিলেন। ওই মহলের নাম ও যেখানে কালো গোলাপ ফুটেছে এ কথা ইয়াসমিনের থেকে এর আগে জেনে থাকলেও তা প্রকাশ করল না শায়ক। বলল, তাই নাকি? ও, আগে জানলে জায়গাটা আরো ভালো করে দেখতাম। জানেন, গোলাম হায়দার কেমনভাবে আয়েশাবাদীর মহলে কালা গোলাপ ফুটিয়েছিলেন সে সম্পর্কে আমাদের বংশ পরম্পরায় চলে আসা কাহিনীটা যদি আগে বিশ্বাস করতাম, তবে আগেই কালো গোলাপ ফোটাতে পারতাম। আজ আমি বুঝেছি সে পদ্ধতিতেই কালো গোলাপ ফোটে। পদ্ধতিটা কি? বাগানের দিকে কালো গোলাপটা একবার দেখতে যাবেন নাকি? আমিও বাইরে থেকে একটু আগে ফিরলাম, ওদিকে সারাদিন যাইনি। হ্যাঁ হ্যাঁ, চলুন না। হাভেলিতে না ঢুকে বাগানে প্রবেশ করলো তারা দুজনে। তারপর গিয়ে উপস্থিত হলো কাঁটাতার ঘেরা সেই জায়গার সামনে। তার চারপাশে সকাল সন্ধ্যের মতো একই রকম নিস্তব্ধতা বিরাজ করছে। এই জায়গাটা বাগানের অন্য জায়গার তুলনাতে এমন নিস্তব্ধ কেন বলুন তো? হয়তো বা ওই কালো গোলাপের জন্য। কালো রং যে শুধু মানুষ অপছন্দ করে তা নয়, পাখি, কীটপতঙ্গ, প্রজাপতি কাউকে এই কালো রং আকৃষ্ট করে না, যে কারণে সাধারণত প্রকৃতিতে কোনো ফুলের রং কালো হয় না। কাঁটাতারের ভিতরে ফুলটার দিকে তাকালো তারা দুজন। ইতিমধ্যে ফুলের ভেলভেটের মতো পাপড়িগুলো সম্পূর্ণ কালো হয়ে গেছে। বাইরে কোথাও আর এক বিন্দুও লালচে রং দেখা যাচ্ছে না। যদি গোলাপের পাপড়ি ভিতর থেকে কোথাও লালচে ছিট থেকেও থাকে, তবে তাও রাতের মধ্যেই কালো হয়ে যাবে। কাল ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি আমি এই গোলাপ আপনার হাতে তুলে দেব, টাকাটা নিয়ে। হ্যাঁ, টাকা তো আমার সঙ্গেই আছে। যখনই আপনি গোলাপটা দেবেন তখনই দেব। বাগান ছেড়ে হাভেলিতে ফেরার পথ ধরল দুজন। হাভেলির বারান্দাতে উঠে এসে শায়ককে বিদায় জানাবার আগে নৌরোজা বললেন, যান, এবার ঘরে গিয়ে বিশ্রাম নিন। কালা গোলাপটা পাবার জন্য আপনার মন যে ছটফট করছে তা আমি বুঝতে পারছি। ওই জন্যই আপনি ঘরে ঢোকার আগে আপনাকে কালা গোলাপটা দেখিয়ে আনলাম। আজ আর গতবারের মতো মাঝরাতে উঠে গোলাপ গাছ দেখতে যেতে হবে না। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে ঘর থেকে বেরোবেন। কই, আমি গত রাতে বাগানে যাইনি তো। আপনি জাননি? আমি যেন গতকাল মাঝরাতে ওই গোলাপের কাঁটাতারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যদিও আমার পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত একটা রইস মুঘলি নেশা আছে, আমার আফিমের নেশা, তবে কি সেই নেশার ঘোরে দোতলার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি ভুল দেখলাম? আমিও গতকাল মাঝরাতে জানলা বন্ধ করতে গিয়ে ওখানে একজনকে দেখেছি বলে মনে হয়েছিল। আমার তো মনে হয়েছিল কাঁটা তার ঘেরার বাইরে নয়, ভিতরেই সে ছিল। তবে সে কে, কিরকম দেখতে, দূর থেকে আমি তা বুঝতে পারিনি। ভালো করে দেখতে না দেখতেই সে যেন মিলিয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওই দেখাটা আমার মনের ভুল। দুজনের পক্ষে একই সময়ে একই ব্যাপার কিভাবে ভুল দেখা সম্ভব? আগলের তালার চাবি তো আমার কাছে। ঠিক আছে, আপনি এখন ঘরে যান। আপনার কোনো চিন্তা নেই, আমি সারা রাত জেগে থাকবো, বাগানের উপর নজর রাখবো। এদিকে চোর ডাকাতের কোনো উপদ্রব নেই। হয়তোবা কোনো ভবঘুরে পাগল বা ভিখারি ধরনের লোক কাল রাতে কোনোভাবে বাগানে ঢুকেছিল, আবার চলে গেছে। শায়ক ঘরে ফিরে এলো। বিকেল গড়িয়ে সন্ধে নামলো এক সময়, তারপর রাত। পরদিন কাক ভোরে তাকে বিছানা ছাড়তে হবে, তাই রাত 8টা নাগাদ খাওয়া সেরে তার টুকিটাকি সামান্য যা জিনিস আছে তা ব্যাগে ভরে নিল শায়ক। বিছানাতে শোয়ার আগে জানলা বন্ধ করার সময় সে জানলার কাছে গেল। বেশ বড় চাঁদ রয়েছে আকাশে, পূর্ণিমার চাঁদ। তার আলো ছড়িয়ে পড়েছে বাগানে। স্পষ্ট দেখা যাচ্ছে সেই কাঁটা তার ঘেরা জায়গাটা, যার মধ্যে ফুটে রয়েছে কালো গোলাপ। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জানলার পাল্লা বন্ধ করে শুয়ে পড়ল শায়ক।
ঘুম ভাঙল শেষ রাতের দিকে। সেলফোনে সময় দেখল শায়ক। রাত অথবা ভোর 3:30 বাজে। গ্রীষ্মে 4টের পর থেকেই আলো ফুটতে শুরু করে এসব অঞ্চলে, অর্থাৎ আলো ফোটার আর বেশি সময় বাকি নেই। আর 1 ঘন্টা তো দেখতে দেখতেই কেটে যাবে। পাছে সে আবার ঘুমিয়ে পড়ে এবং উঠতে দেরি হয়ে যায়, তাই বিছানা ছেড়ে নেমে পড়ল শায়ক। বাথরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে তৈরি হয়ে নিল ভোরের আলো ফুটলে বাইরে বেরোবার জন্য। জানলার কাছে গিয়ে শায়ক পাল্লাটা খুলল। আকাশের চাঁদ শেষ আলো ছড়াচ্ছে ম্রিয়মান হয়ে যাওয়ার আগে, এক অদ্ভুত উজ্জ্বল মায়াবী আলো। আর সেই আলোতে উদ্ভাসিত আগ্রা নগরীর প্রান্ত সীমানায় যমুনা নদীর তীরে নৌরোজা সাহেবের গোলাপ বাগান, যেখানে কালো গোলাপ ফুটিয়েছেন তিনি। শায়ক তাকালো কাঁটাতার ঘেরা সেই জায়গাটার দিকে, আর সেদিকে তাকিয়ে শায়কের দৃষ্টি স্থির হয়ে গেল। গত রাতের মতোই কাঁটাতার ঘেরা জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে একজন মানুষ। না, শায়কের আজকে দেখায় কোনো ভুল নেই। কেউ একজন নিশ্চিতভাবে দাঁড়িয়ে আছে ঘেরা জায়গাটার ভেতরে। এতটা দূর থেকে শায়কের পক্ষে তার মুখ চেনা সম্ভব না হলেও যে দাঁড়িয়ে আছে সে যে নৌরোজা সাহেব নয় তা তার অবয়ব দেখেই বুঝতে পারল শায়ক। তবে ও কে? শায়ক তাকিয়ে রইল তার দিকে। হ্যাঁ, সেই ছায়ামূর্তির মতো লোকটা যেন কয়েকবার নড়েও উঠল। হঠাৎ শায়কের মনে হলো ওই ছায়ামূর্তি কালো গোলাপটা চুরি করতে আসেনি তো। তারপরেই শায়ক ভাবল, নৌরোজা সাহেব কোথায়? তিনি তো রাতে জেগে থাকবেন বলেছিলেন। তিনি কি দেখতে পেয়েছেন লোকটাকে? ঘড়ি দেখল শায়ক, 3:45 বাজে। কিন্তু নৌরোজা সাহেব যদি ওই লোকটাকে না দেখে থাকেন তবে তো তাকে দেখানো প্রয়োজন। বলা যায় না কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে পরপর 2 রাত বাগানে প্রবেশ করতে পারে লোকটা। শায়কের মনে হলো নৌরোজা সাহেব যদি তার ঘর থেকে ব্যাপারটা খেয়াল না করে থাকেন তবে ব্যাপারটা তাকে জানানো প্রয়োজন। কথাটা ভেবে শায়ক দরজার দিকে এগোলো। দরজা খোলার আগে নিজের ব্যাগটা তুলে নিল সে। টাকা আছে ব্যাগটাতে, সেটা ঘরে রেখে যেতে মন চাইল না তার। ব্যাগটা উঠিয়ে নিয়ে দরজা খুলে শায়ক বারান্দাতে বেরিয়ে এলো। শায়ক দোতলায় ওঠা সিঁড়ির দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পেল বাইরে চাঁদের আলোতে নৌরোজা সাহেব হাভেলি থেকে জমিতে নেমে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন পিছনের বাগানের দিকে। তার মনে হলো নৌরোজা সাহেব সম্ভবত দেখতে পেয়েছেন সেই রহস্যময় মূর্তিকে, তাই জন্যই তিনি বাগানের দিকে গেলেন। অথবা ভোর হতে আর বেশি দেরি নেই বলে হয়তো তিনি কালো গোলাপটা তুলে আনার জন্য সেদিকে এগোচ্ছেন। শায়ক নেমে পড়ল বারান্দা থেকে। তারপর নৌরোজা সাহেব যেদিকে এগিয়েছেন সেও সেই দিকেই এগোলো, হাভেলির পেছনে গোলাপ বাগের দিকে। বাগানে প্রবেশ করে শায়ক দেখল সেই ঘেরা জায়গার দিকে এগিয়ে চলেছেন নৌরোজা সাহেব। তার পেছনে পেছনে কিছুটা তফাতে শায়কও চলল। কাঁটাতার ঘেরা জায়গাটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তার চোখে। শায়ক একসময় এ ব্যাপারে নিশ্চিত হল যে তার দেখাটা ভুল ছিল না। হ্যাঁ, একজন সত্যি দাঁড়িয়ে আছে কাঁটাতার ঘেরা জায়গাটার ভেতর। যে দাঁড়িয়ে আছে তার অবয়ব দেখে শায়কের মনে হল সে একজন নারী। নৌরোজা সাহেব জায়গাটার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন। শায়ক এগিয়ে গিয়ে তার কিছুটা পেছনে একটা গোলাপ ঝাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতি খেয়াল করেননি নৌরোজা সাহেব। থমকে দাঁড়িয়ে পড়ে বিস্মিতভাবে তিনি তাকিয়ে আছেন কাঁটাতার ঘেরা ঘরের মতো জায়গাটার দিকে। শায়ক যেখানে দাঁড়িয়ে তার হাত 25 দূরে কাঁটাতার ঘেরা জায়গাটার ভিতরটা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। তার ভিতর দাঁড়িয়ে আছে একজন নারী। তার পরনে সাদা পোশাক, তবে একটা কালো ওড়না দিয়ে তার মুখ ঢাকা। মাটিতে পোঁতা যে কাঠের লাঠিটাকে জড়িয়ে ধরে গোলাপ গাছটা দাঁড়িয়েছিল
সেটা এখন মাটিতে পড়ে আছে। লতানো গোলাপ গাছটা নারীর শরীরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর গাছের মাথায় ফোটা কালো গোলাপটা ধবধবে সাদা হাতে সেই মহিলা ধরে রেখেছেন নিজের বুকের ঠিক মাঝখানে। ঘেরা জায়গার দরজায় কিন্তু তালা দেওয়া। নৌরোজা সাহেব তার প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে সেই নারী মূর্তির উদ্দেশ্যে বললেন, কে কে তুমি? প্রথমবার প্রশ্ন শুনে সেই নারী মূর্তি কোনো জবাব দিল না, শুধু তার ধবধবে সাদা হাতের আঙুলগুলো কালো গোলাপটার পাপড়িগুলোর ওপর রাখল। কে তুমি? জবাব দিচ্ছ না কেন? ভিতরে ঢুকলে কিভাবে? সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? কতদিন হয়ে গেল আমি তোমার কাছে আছি। আমার কাছে এসো, তুমি ঠিক চিনতে পারবে আমাকে। কি বাজে বকছো? মুখ থেকে পর্দা সরাও, সরাও। দেখি দেখি তুমি কে? আমি তো দেখাতেই চাই আমি কে। তুমি দেখলেই আমাকে চিনবে। এসো, ভেতরে ঢোকো, আমার কাছে এসো। আর যদি না আসো তবে দেখো কি হয়। কি 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 হবে? কি হবে তবে? তোমাকে আমি আর বাইরে বেরোতে দেবো না। আলো ফুটলি পুলিশ ডেকে চুরির অভিযোগে তোমাকে তাদের হাতে তুলে দেবো। এখনো বলছি ওর না সরাও। আমাকে আজ আর কিচ্ছু করবার ক্ষমতা তোমার নেই। আমার কাছে না এলে কি হয় দেখো। এই বলে সে নৌরোজা আর সায়ককে হতবাক করে সেই দুর্মূল্য দুষ্প্রাপ্য কালো গোলাপ থেকে একটা পাপড়ি ছিঁড়ে ফেলল। ছিড়ো না, ছিড়ো না, ছিড়ো না, ছিড়ো না, গোলাপটা নষ্ট করো না। আমি আসছি। তার কথা শুনে থেমে গেল সেই নারী। নৌরোজা সাহেব ওই নারীর কবল থেকে গোলাপটাকে রক্ষা করার জন্য এগিয়ে গেলেন কাঁটাতার ঘেরা জায়গাটার দিকে। বিস্মিত সায়ক তার কি করা উচিত বুঝতে না পেরে একই জায়গাতে দাঁড়িয়ে চেয়ে রইল সামনের দিকে। সে দেখল নৌরোজা তার পোশাকের ভেতর থেকে চাবি বের করে দরজার তালাটা খুলে ফেললেন। তারপর ভেতরে প্রবেশ করে মুখ ঢাকা সেই নারীর সামনে গিয়ে দাঁড়ালেন। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, মাথার উপরে চাঁদের ঔজ্জ্বল্য হঠাৎ যেন এবার কমতে শুরু করল। দাও, গোলাপটা আমাকে দাও। ওমা, গোলাপ নেবার আগে জানবে না আমি কে, সেটা জেনে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কে? আর গোলাপটা দাও, গোলাপটা দাও। আমি হলাম সে যে তোমাকে তোমার পূর্বপুরুষের আগ্রা কেল্লাতে বাঁদি মহলে গোলাপ ফোটার কাহিনী শুনিয়েছিল। সেই কাহিনী মিলে গিয়েছিল বংশ পরম্পরায় তোমার পূর্বপুরুষদের বলা বাগনফর হেদারের গোলাপ ফোটাবার কাহিনীর সঙ্গে। আর দুটো কাহিনী মিলে যাওয়াতে শেষ পর্যন্ত যাকে দিয়েই তুমি কালো গোলাপ ফোটালে আমি সে। কি বলছো? হ্যাঁ, আমি সেই যে তোমার গোলাপ বাগান দেখতে এসে আর কোনোদিন এই বাগান ছেড়ে বাইরে বেরোতে পারেনি, যে হারিয়ে গিয়েছিল। ঠিক যেমন কালো গোলাপ ফোটাবার জন্য আগ্রা কেল্লার সেই বাঁদি মহল থেকে হারিয়ে গিয়েছিল জাহাঙ্গীরের রূপসী বাঁদি আয়েশা। আর এই কথা বলার পরেই মুখের ওপর থেকে ওড়না সরিয়ে ফেলল সেই নারী। চাঁদের আলোতে সায়ক স্পষ্ট চিনতে পারল তাকে। ইয়াসমিন! এবার নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পারছো। দাও, কালা গোলাপটা আমাকে দাও। তুমি ইয়াসমিন সেজে আমাকে ধোঁকা দিতে এসেছো। তুমি ইয়াসমিনের হামসকল হতে পারো, কিন্তু তুমি ইয়াসমিন নও। কারণ আমি নিজের হাতে লতানো গোলাপ ডালের ফাঁস দিয়ে তাকে। নৌরোজা সাহেব তার কথাটা আর শেষ না করে কালো গোলাপটাকে মেয়েটার হাত থেকে ছিনিয়ে নেবার জন্য হঠাৎই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে মুচড়ে ধরল তার গোলাপ ধরা হাত। মুহূর্তের মধ্যে তাদের দুজনের মধ্যে ঝটাপটি শুরু হয়ে গেল, আর সেই ধস্তাধস্তির মধ্যে উড়তে লাগলো কালো গোলাপের পাপড়িগুলো। টুকরো টুকরো হয়ে যাচ্ছে নৌরোজা সাহেবের অতি যত্নে ফোটানো বসরাই কালা গোলাপ। আর এরপরই মুহূর্তের মধ্যে এক অভাবনীয় ভয়ঙ্কর দৃশ্য দেখল সায়ক। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।
ইয়াসমিন কোথায়? নৌরজাকে নাগ পাশের মতো জড়িয়ে ধরেছে কালো গোলাপ গাছটা, যেন জীবন্ত হয়ে উঠেছে সেই গাছ। নৌরজা সাহেব আপ্রাণ চেষ্টা করছেন তার কবল থেকে মুক্ত হতে, কিন্তু পারছেন না। গোলাপের কাঁটাতে রক্ত ঝরছে নৌরজা সাহেবের শরীর থেকে, মুখ থেকে। জীবন্ত হয়ে ওঠা কালো গোলাপ গাছের শেষ অংশটা ঠিক যেন দড়ির ফাঁসের মতো চেপে বসেছে তার গলাতে। তিনি দু হাতে সেটা খোলার চেষ্টা করেও কিছুতেই খুলতে পারছেন না। সেই ফাঁস ক্রমশ দৃঢ় হচ্ছে। বিস্ফারিত হয়ে উঠছে নৌরজা সাহেবের চোখ, জিভ বেরিয়ে পড়ল নৌরজা সাহেবের। আর এরপরেই যেন চাঁদ মুছে গিয়ে অন্ধকার নেমে এলো চারিদিকে। কিছুক্ষণের জন্য যেন শায়কের চোখের সামনে থেকে মুছে গেল সবকিছু। সে শুধু দাঁড়িয়েই আছে, কিন্তু যেন তার কোনো চেতনা নেই, কোনো অঙ্গ নাড়ানোর ক্ষমতা নেই। যে ভয়ঙ্কর অবিশ্বাস্য দৃশ্য তার চোখের সামনে ঘটল, তা যেন পাথরের মূর্তিতে পরিণত করেছে শায়ককে। একসময় সেই গাঢ় অন্ধকার কেটে গিয়ে আস্তে আস্তে আবছা আলো ফুটতে শুরু করল। পূব আকাশে জেগে উঠেছে শুকতারা। আর ধীরে ধীরে শায়কও যেন মনের শক্তি কিছুটা হলেও ফিরে পেল। আলো কিছুটা স্পষ্ট হলে শায়ক দেখল সেই কাঁটা তার ঘেরা জায়গাটার মধ্যে পড়ে আছেন নৌরজা সাহেব। লথানো গোলাপ গাছটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার শরীর, আর গোলাপের ছিন্ন ভিন্ন কালো পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নৌরজা সাহেবের চারপাশে। নৌরজা সাহেব কি বেঁচে আছেন তা দেখার জন্য কাঁটা তার ঘেরা ঘরটার দিকে এগোতে যাচ্ছিল শায়ক, কিন্তু একটা কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। ওদিকে এগোবেন না। কে? ও ও তুমি? নৌরজা সাহেব কি মারা গেছেন? যা দেখলাম তা কি সম্ভব? গোলাপ গাছটা ফাঁস দিয়ে মেরে ফেললো নৌরজা সাহেবকে? হ্যাঁ, নৌরজা মারা গেছে। ঠিক এভাবেই তো ফাঁস দিয়ে একদিন সেও মেরেছিল একজনকে। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার কোনো ক্ষতি হবে না। তবে এ জায়গা ছেড়ে যেতে হবে আপনাকে দিনের আলো ফোটার আগেই। আসুন, আমার সঙ্গে আসুন। আমি বাইরে কিছুটা পথ আপনাকে এগিয়ে দিচ্ছি, যাতে কেউ এই হাভেলিতে আসার আগেই আপনি এই স্থান ত্যাগ করতে পারেন। আসুন আমার সঙ্গে। ইয়াসমিনের কথার মধ্যে এমন কিছু ছিল যা শায়ক অগ্রাহ্য করতে পারল না। তাকে সে অনুসরণ করল। আমি দুঃখিত, আপনাকে ওই কালো গোলাপটা না নিয়েই ফিরে যেতে হচ্ছে বলে। গোলাপটা আপনাকে দিতে পারলাম না বলে, কারণ আমি চাই না যে কালো গোলাপ দেখে আর কেউ এই কালো গোলাপের প্রতি আকৃষ্ট হোক, আর তাদের হাতে ওই গোলাপ তুলে দেবার জন্য গোলাম হায়দার বা নৌরজারা অন্যের প্রাণের বিনিময়ে কালো গোলাপ ফোটাক। অন্যের প্রাণের বিনিময় মানে? নৌরজা আপনাকে বলেছিল যে কালো গোলাপ ফোটাবার জন্য জমি তৈরিটাই আসল, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিল নৌরজা। তবে কি জিনিস সার হিসেবে জমিতে মিশিয়ে গোলাম হায়দার বা নৌরজা কালো গোলাপ ফুটিয়েছিল তা আপনাকে বলেনি সে। না, বলেননি। যে কোনো গোলাপ ফোটাবার বা গোলাপ চাষের ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা থাকতো, তবে আপনি জানতেন যে গোলাপ চাষের জমি তৈরির জন্য সর্বোত্তম সার হলো বোন ডাস্ট, অর্থাৎ বিভিন্ন প্রাণীর হাড়ের গুঁড়ো। আর এদেশের মাটিতে কালো গোলাপ ফোটাবার জন্য জাহাঙ্গীরের বাগনাফর আর নৌরজা সার হিসেবে যা ব্যবহার করেছিলেন তা হলো সুন্দরী রমণীর হাড়ের গুঁড়ো। আর তা সংগ্রহ করবার জন্য গোলাম হায়দার খুন করেছিল সুন্দরী বাঁদি আয়েশাকে। আর নৌরজা খুন করলো আমাকে। আমি শুয়ে আছি এই গোলাপ গাছের নিচে। কথাটা শুনেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল শায়ক। তাকালো পাশে, কিন্তু কই, তার পাশে তো কেউ নেই। ইয়াসমিন যেন মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেছে।
আর ঠিক তার পর মুহূর্তেই যমুনা নদীর বুকে সূর্যোদয় হলো। ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ল চারদিকে। সামনের রাস্তার বাঁকে ঘোড়ার গলার ঘণ্টার টুংটাং শব্দে দেখা দিল তাকে নিতে আসা আনোয়ারের টাঙ্গা। শায়কের চোখে পড়ল ইয়াসমিন ঠিক যে জায়গা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে রাস্তার উপর পড়ে আছে একটা কালো গোলাপের পাপড়ি। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প গোলাপ ফোটার পর অবলম্বনে কালো গোলাপ। শায়কের চরিত্রে অগ্নি, হাফিজ ইন্দ্রনীল ভাদুরী, নৌরোজা উৎপল সরকার, ইয়াসমিন দেবী। গল্প পাঠে গল্পের সূত্রধার টাঙ্গাওয়ালার চরিত্রে গল্পের নাট্যরূপ এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর গল্প গোলাপ ফোটার পর অবলম্বনে কালো গোলাপ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।